আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকে আমরা আলোচনা শুরু করতেছি বার বিজিএস এমসিকিউ প্রিপারেশন নিয়ে। আজকের আলোচনার শুরুতে আমরা দেখব যে সিপিসি থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে থেকে আজকে আমরা 135A সেকশন থেকে শুরু করছি। 135A সেকশনে বলা হয়েছে দেওয়ানি পরোয়ানায় সংসদ সদস্যদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে, অর্থাৎ 135-এর এ ধারায় বলা হয়েছে যে সংসদের অধিবেশন চলাকালীন 14 দিন পূর্বে বা পরে অথবা সংসদের স্থায়ী কমিটির কোনো মিটিং চলাকালে এর 14 দিন পূর্বে বা পরে কোনো সংসদ সদস্যকে দেওয়ানি পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, অর্থাৎ সিভিল কোর্টের ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা যাবে না। এ হলো 135-এর এ। 136-এ বলা হয়েছে যে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় অথবা কারো সম্পত্তি ক্রয় করতে হয় সে সম্পর্কে বলা হয়েছে। এই ধারাতে বলা হয়েছে যে কোনো দেওয়ানি আদালত যদি কাউকে গ্রেপ্তার করতে চায় অথবা কারো সম্পত্তি ক্রয় করতে চায়, অর্থাৎ সেই বিবাদী যদি ওই আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে বসবাস করে অর্থাৎ ভিন্ন জেলায় বসবাস করে, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার জন্য অথবা তার সম্পত্তি ক্রয় করার জন্য বিবাদী যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বসবাস করে তার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠাতে হবে, অর্থাৎ সেই জেলা জজের কাছে পাঠাতে হবে। এইগুলো 136। তারপরে 139, এখানে দেওয়ানি আদালতে যে এফিডেভিটগুলো ব্যবহৃত হয় অর্থাৎ হলফনামাগুলো ব্যবহৃত হয় সেগুলো শপথ কে পড়াবে সে সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো জজ ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক নির্ধারিত কোনো অফিসার এই হলফনামার শপথগুলো পড়াবেন। আপনারা সকলে জানেন যে দেওয়ানি আদালতে ব্যবহৃত হয় এমন হলফনামার শপথ সাধারণত সেরেস্তা তার শপথ পড়িয়ে থাকে, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপরে যে ইম্পর্টেন্ট যে ধারাটা সেটা হলো 144, অর্থাৎ এখানে রেস্টিটিউশন সম্পর্কে বলা হয়েছে। এটা ইম্পর্টেন্ট ধারা, এখান থেকে প্রশ্ন হতে পারে। অর্থাৎ ডিগ্রি পরিবর্তন হওয়ার কারণে যদি কাউকে কোনো সম্পত্তি দখল ফিরিয়ে দিতে হয় অথবা কোনো লাভ ফিরিয়ে দিতে হয় তাহলে সেটাকে বলা হয় রেস্টিটিউশন। অর্থাৎ এক্ষেত্রে যিনি ডিগ্রির পরিবর্তন হওয়ার কারণে সম্পত্তি পুনরায় ফেরত পেয়েছেন অথবা যিনি কোনো লাভ পেতে হকদার তিনি আদালতে একটা দরখাস্ত করবেন। এক্ষেত্রে তাকে নতুন কোনো মামলা দায়ের করার দরকার নেই। যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ যদি দখল পুনরুদ্ধারের কোনো মামলা দায়ের করে এবং দায়ের করে বিবাদের কাছ থেকে সম্পত্তির দখল আদালত যোগে দখল নেন, কিন্তু পরবর্তীতে বিবাদে এটা আপিল করার কারণে বিবাদী যদি আবার জিতে যায়, সেক্ষেত্রে বিবাদীকে এই দখল পুনরুদ্ধার করার জন্য আর নতুন মামলা করার আবশ্যকতা নেই। সেক্ষেত্রে তিনি 144 ধারা রেস্টিটিউশনের একটা পিটিশন দিলেই আদালত তাকে বাদীর কাছ থেকে আবার পুনরায় দখলটা নিয়ে বিবাদীর কাছে দিয়ে দেবে। এটাকে বলা হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এটা ডিগ্রি বলে গণ্য হয়। এটা বলা হয়েছে CPC সেকশন 2 সাবসেকশন 2-তে। এটা অনেক সময় পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা যে ধারাটা করব সেটা হলো 151 ধারা ইনহেরেন্ট পাওয়ার। আপনারা সকলে জানেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। এভাবে আসতে পারে যে CPC-তে কোন ধারায় আদালতের সহজতা ক্ষমতা দেওয়া হয়েছে, এটার উত্তর হবে 151 ধারায়। অর্থাৎ CPC-তে দেওয়ানি আদালতগুলো বিচার করতে গিয়ে বিচারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ত্রুটি যে সীমাবদ্ধতার মুখোমুখি হয়, এই সীমাবদ্ধতাকে উপেক্ষা করে বিচারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই ধারাটা দেওয়া হয়েছে। এই ধারা শুধুমাত্র প্রসিডিউরাল নাইসিটিস বা পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতিকে উপেক্ষা করে সামনের দিকে বিচারকে এগিয়ে নেওয়ার জন্য এই ধারাটা দেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হয় সহযোগিতা ক্ষমতা। যদিও সারা দেশে 151 ধারাটা আরও নানা কাজে ব্যবহৃত হয়, কিন্তু এটা শুধুমাত্র যেখানে আইনের সুস্পষ্ট বিধান নেই শুধুমাত্র সেখানে 151 ধারার প্রয়োগ হবে। মনে রাখবেন, যেখানে আইনের সুস্পষ্ট বিধান নেই, আইনের সুস্পষ্ট বিধান বলতে এখানে পদ্ধতিগত আইনের সুস্পষ্ট বিধান নেই, যে বিচার চলাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়েছে যেখানে যে পরিস্থিতি উত্তরণের জন্য পদ্ধতিগত আইনের সীমাবদ্ধতা আছে, শুধুমাত্র সেখানে 151 ধারার সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করে আদালত দেওয়ানি বিচারকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এটাই হলো সহজাত ক্ষমতা। এই দেওয়ানি আদালত 5 ধরনের, আপনারা সকলেই জানেন। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সেকশন 3 অনুযায়ী যে 5 ধরনের সিভিল কোর্টস আছে, সেই সিভিল কোর্টের এই সকল আদালতে এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এরপরে 152 ধারা, এখানে সংশোধনের কথা বলা হয়েছে। সংশোধন কি, যে রায় ডিক্রিতে যদি সাধারণ কোনো ক্লারিক্যাল বা অ্যারিথমেটিক্যাল মিস্টেক হয়, তাহলে সেটা 152 ধারার দরখাস্ত দিয়ে সেটার সংশোধনের ব্যবস্থা করা যেতে পারে। এরপরে 153 ধারাও সাধারণ সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। এটা হলো যে আর্জি বা জবাবে যদি বিজ্ঞ কৌশলীগণ কোনো কিছু লিখতে ভুল করেন বা কোনো ঘটনা সংযোজন করতে ভুলে যান, অথবা মামলা চলাকালীন যদি নতুন কোনো ঘটনার সন্নিবেশ করার প্রয়োজন হয় বা আর্জি বা জবাব সংশোধন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 153 ধারার সাধারণ ক্ষমতা প্রয়োগ করে আদালত এই আর্জি বা জবাবের নতুন কোনো ঘটনার সন্নিবেশ অথবা বিলুপ্ত অথবা সংযোজন করার আদেশ দিতে পারে। এটাকে হলো আদালতের সাধারণ সংশোধনের ক্ষমতা। যাই হোক বন্ধুগণ, আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম সিপিসির উপর থেকে, সিপিসির 158টা সেকশন আছে, আপনারা জানেন। এই 158টা সেকশনের মধ্যে এই লেকচারগুলোতে ধারাবাহিকভাবে যে সকল ধারার আলোচনা করা হয়েছে, এগুলো সাধারণত ইম্পর্ট্যান্ট ধারা। এগুলো থেকে বার এবং ডিজিএসে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আপনারা এগুলোই সুন্দর করে করবেন, এর বাইরে না পারলেও চলবে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যারা বাদল একাডেমির সঙ্গে আছেন, এর আলোচনাগুলো নিয়মিত শুনছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর আলোচনার প্রেক্ষিতে যদি আপনার অনলাইন এমসিকিউ এক্সাম দিতে চান, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার ঘরে বসেই এই লেকচারগুলোর প্রেক্ষিতেই আপনি প্রস্তুতি নিতে পারবেন এবং সেই প্রস্তুতি কতক্ষণ হলো তা পরখ করার জন্য আমাদের অনলাইন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রস্তুতিকে দৃঢ় করতে পারেন এবং সফলতা লাভ করতে পারেন। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থেকে আপনি কমেন্টস বক্সে লিখে জানান, তাহলে সেগুলোর উত্তর পাবেন। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন এবং নতুন নতুন ভিডিও আপলোড হলে সেটা আপনি পেতে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।